হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ সকাল আমাদের বেলকনি থেকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমাকে খুব দ্রুত বেরিয়ে যেতে হবে। কোথায় যাচ্ছি আলবেনিয়াতে। এটা আমার চতুর্থ ট্রিপ, বাট এবার কিন্তু আমি একা যাচ্ছি কারণ আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার ছেলে ওরা ওখানে আছে। সো বেসিক্যালি আমি ওদেরকে আনতে যাচ্ছি এবং সেই সাথে আমার ওয়াইফের বার্থডে আছে, সো সেটাও সেলিব্রেট করা হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার ওয়াইফ জানে না আমি সেখানে যাচ্ছি। সে আমাকে বলেছিল বারবার যেতে, আমি বলেছি না আমার জব আছে, আমি যেতে পারবো না। সো ইট উড বি দ্য কাইন্ড অফ সারপ্রাইজিং ফর হার। সো লেটস সি হাউ ইট গোজ। আমরা যেতে যেতে এবং একা একা আলবেনিয়া প্রথমবার ট্রাভেল করতে কেমন লাগে সেটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। সো এখন আপাতত আমার বেলকনি থেকে বাই বাই, দেখা হবে যেতে যেতে এবং কথা হবে। আমার বাসা থেকে এয়ারপোর্টে যাওয়ার ট্রেন জার্নিটা বেশ লম্বা। সো সকাল সকাল নাস্তা কিনে নিয়েই ট্রেনে উঠেছিলাম, যে কারণে সকালে নাস্তাটা ট্রেনেই করে নিয়েছি। আর আজকে হচ্ছে কি এখানে পাবলিক হলিডে। সো পাবলিক হলিডে হওয়ার কারণে অফিস বন্ধ, ট্রেনেও খুব একটা ভিড় নেই। সো জানালার পাশে বসে সুন্দর প্রকৃতি দেখতে দেখতে ট্রেনটাও একটু দেখাই যে একদম ফাঁকা, তেমন কোনো লোকজন নেই। সো বেশ এনজয় করতে করতেই সময় পার হয়ে যাচ্ছে, যে কারণে খুব একটা বোরিং মনে হচ্ছে না যে লম্বা সময় হলো। আর বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণ পরেই আমি ট্রেন থেকে নেমে যাব। এরপরে একটা বাস ধরে যেতে হবে, যেহেতু আমি বাদেন বাদেন এয়ারপোর্ট থেকে যাব। সো এটা বেশ দূরে ফ্রাঙ্কফুর্ট থেকে। এই এয়ারপোর্ট দিয়ে যাওয়ার একমাত্র কারণ সেটা হচ্ছে যে এখান থেকে যে প্লেনটা যায় আলবেনিয়াতে, এটা খুবই কনভিনিয়েন্ট। দেখা যাচ্ছে যে 2 ঘন্টার ফ্লাইট মাত্র 30-40 ইউরো, অনেক সময় দেখা যাচ্ছে অনেক আগে থেকে কাটলে 25 ইউরোতেও টিকিট কাটা যায়। বাদেন বাদেন এয়ারপোর্টে চলে আসছি। সো আমার ফ্লাইট হচ্ছে 3টায়। সো আমার কাউন্টার নাম্বার হচ্ছে কি 11-12। সো যেখানে আমি যাচ্ছি চেক ইনের জন্য। সো এখানে একটু আগে যে SMS পেয়েছি তাতে মনে হচ্ছে যে ফ্লাইট 4 ঘন্টা ডিলে, বাট জানি না কেন। সো অনেক মানুষ লাইনে, বিজিয়ারে। সো লাইনে দাঁড়াতে হবে বোর্ডিং পাস নেবার জন্য। দেখি কতক্ষণ লাগে। প্রায় 1 আওয়ার লাইনে দাঁড়ানোর পরে বোর্ডিং পাস ডান, কিন্তু প্রবলেম হচ্ছে কি ফ্লাইট 4 আওয়ার্স ডিলে। সো আমার ফ্লাইট 7টায় ছাড়বে। সো যে কারণে আমার হাতে এখন প্লেন্টি অফ টাইম আছে এয়ারপোর্টটাকে ঘুরে ঘুরে দেখার জন্য। ছোট্ট একটা এয়ারপোর্ট বাদেন বাদেন। মূলত জার্মানিতে এমন অনেক ছোট ছোট এয়ারপোর্ট আছে যেখান থেকে ইউরোপের আশেপাশের দেশগুলোতে ট্রাভেল করা খুবই চিপ, অল্প টাকা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন। যেমন আমি আজকে বাদেন বাদেন থেকে, জার্মানি থেকে আমি আলবেনিয়া তিরানাতে যাচ্ছি। আমার টিকিটের খরচ পড়েছে 50 ইউরো, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 5,000 টাকা বলা যেতে পারে, বা তার চেয়ে একটু বেশি হতে পারে। ফ্লাইট ডিলে হওয়ার কারণে ভিজিআর আমাদেরকে কমপ্লিমেন্টারি 4 ইউরো ভাউচার দিছে। সো it's very sad, like 4 hours waiting time, only 4 euro. You can buy maybe a bottle of water, not more than that. So anyways, that was fun that they provided like a 4 euro voucher, so then you can buy water or something that's value 4 euro. So what can I do? Need to wait here until 7 o'clock. হ্যাঁ, ফাইনালি রাত এখন 11টা বাজে আর তিরানাতে এসে পৌঁছাইছি। সব ঠিকঠাক মতোই ছিল, বাট সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে বাদেন বাদেন এয়ারপোর্টে জার্মানিতে তারা প্রথমে বলেছিল 4 ঘন্টা ডিলে, তারপরে আরও 2 ঘন্টা ডিলে। সো সব মিলিয়ে 6 ঘন্টা ওয়েট করতে হয়েছে। সো ইজ ভেরি টায়ার্ড, যে আসলে বলার মতো না। সকাল 7টায় ঘুম থেকে উঠছি, তারপরে 3-4 ঘন্টা ট্রেন ট্রাভেল করে এয়ারপোর্টে আসছি, সেখানে প্রায় 6 ঘন্টা বসেছিলাম। দেন ফাইনালি রাত 11টার সময় এখন এসে পৌঁছাইলাম তিরানা এয়ারপোর্টে। এভরিথিং ওয়াজ ভেরি নাইস, কারণ এটা ছোট্ট একটা এয়ারপোর্ট, যেটা বলা যায় আসলে আমাদের ঢাকার তো অনেক বড়, মানে আমি বলবো চিটাগং এয়ারপোর্টের মতো ছোট্ট একটা এয়ারপোর্ট। এখানে মজার ব্যাপার হচ্ছে যে যদি বাংলাদেশি পাসপোর্টধারী যারা আমরা, তাদের যদি সেনজেন ভিসা থাকে, অথবা যদি ইংল্যান্ডের ভিসা থাকে, অথবা যদি US ভিসা থাকে, তাহলে আপনারা ওই ভিসা ব্যবহার করে আলবেনিয়াতে ট্রাভেল করতে পারবেন। কিন্তু বাংলাদেশ থেকে যদি সরাসরি আসতে হয় সেই ক্ষেত্রে কিন্তু আলবেনিয়ার ভিসা লাগবে, যেটা বাংলাদেশ থেকে সম্ভব না, কারণ তাদের অ্যাম্বাসি ওখানে নেই।
সেই ক্ষেত্রে আপনাকে আইদার মালয়েশিয়া অথবা চায়না থেকে ভিসা নিতে হবে। সো আমার ক্ষেত্রে যেহেতু আমি জার্মানিতে থাকি, আমার সেন্ট্রাল ভিসা থাকার কারণে আমার সেই প্রবলেমটা নেই। সো আমি খুব ইজিলি যাওয়া আসা করতে পারি। এখন এখানে আসলাম, এসে এয়ারপোর্ট থেকে একটা সিম নিয়ে নিলাম, কারণ আমি আগে 3বার আসলেও তখন সিম কার্ড ব্যবহার করা হয়নি, কিন্তু এবার যেহেতু একা একা ঘুরতে হবে সেই কারণে একটু সিম কার্ড নিয়ে নিলাম। আমি এয়ারপোর্টের বাইরে একটু দেখানোর চেষ্টা করছি রাতের বেলার সিনারিও এখানে কেমন। সো আমার এখানে বাসের টিকিট কাটা আছে, প্রতি 1 ঘন্টা পর পর শহর থেকে এখান থেকে শহরে বাস যায়। সো এয়ারপোর্টটা মূলত শহর থেকে একটু বাইরে। সো সেই জায়গা থেকে আমি এখন বাসে উঠবো, আমার বাস ছাড়বে রাত 12টায়। সো সেই অ্যারাউন্ড 20 মিনিটসের মতো লাগবে বাসে যেতে আমার থিরানাতে। ওখানে আমার হোটেল বুক করা আছে, আজকে রাতে হোটেলে থাকবো, কালকে দিনই আমি ঘোরাঘুরি করবো। অ্যান্ড দেন পরশুদিন রাতে তো আমার ওয়াইফের বার্থডে, সো দেখা হবে ওয়াইফের বার্থডেতে তাদের বাড়িতে। দেখা যাক কালকে কী করবো, সেগুলো অবশ্যই শেয়ার করবো। সো সঙ্গে থাকুন। Good morning from Tirana. Tonight I was here in Nupina Hostel. So yeah, I wake up at 9 o'clock because I slept a little bit longer because it was a very tough day yesterday. As I already told you that flight was delayed 6 hours, and then it was almost nearly 1 a.m. in the night to reach the hotel. But hotel was really nice. As I am alone, so I slept with the shared people. So that didn't cost me a lot, only €11. And interestingly, they provided the complimentary breakfast in the morning. So that was super nice. I was thinking is the breakfast maybe is more expensive than €11, but yeah, it was really nice. So I got fresh. Now I get out from the hotel, so walking towards the city center. Not very far from here, like around 7 to 8 minutes to reach the city center. I have some plans to do, to buy a cake, to buy some flowers, and maybe to see a little bit in the city area. Today is the beautiful sunny day here in Tirana, so hopefully it will be a nice long day for me. টাকা ভাঙানোর সময় হয়েছে, কারণ ইউরো দিয়ে চলছে না, আপাতত কিছু আলবেনিয়ান টাকা দরকার। Now I am in the money exchange shop. মজার ব্যাপার হচ্ছে এখানে তিরানাতে স্পেশালি আপনি যদি 5 মিনিট হাঁটেন তাহলে কোনো না কোনো মানি এক্সচেঞ্জের দোকান পাবেন। আর আপনার কাছে যদি ইউরো থাকে তাহলে খুব একটা সমস্যা হবে না আপনাকে চলাফেরা করতে, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই আপনার আলবেনিয়ান মানি যেটাকে লেক বলে সেটা না থাকলে ইউরো তারা অ্যাকসেপ্ট করে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সবাই বলে যে 1 ইউরোতে হচ্ছে গিয়ে 100 লেক, এভাবে তারা মূলত টাকাটা নেয় দোকানে আপনি কেনাকাটা কিছু করলে। সো এখানে আমি একটা মানি এক্সচেঞ্জের দোকানে আসছি। সো আপনারা যদি দেখেন যে এখানে হচ্ছে গিয়ে 1 ইউরো ইকুয়াল টু হচ্ছে গিয়ে 105.60 লেক, ইউএসডিও হচ্ছে গিয়ে 100.60, মানে 1 ইউএসডি সমান হচ্ছে গিয়ে 100 আলবেনিয়ান টাকা। তো আমার কাছে কিছু ইউএস ডলারও ছিল, কারণ আমি যখন ইউএসএ থেকে আসছি কিছু ডলার রয়ে গেছে, তো ভাবলাম যে ওইগুলো এখানে স্পেন্ড করার গুড টাইম। টাকা এক্সচেঞ্জ করা হয়ে গেল। সো এখন হচ্ছে গিয়ে কেকের দোকান খুঁজতে হবে, কোথায় ফ্লাওয়ার শপ আছে, কোথায় কেক আছে। সো একটু খুঁজতে হবে, আমাকে গুগল করে দেখতে হবে, কাজ যদিও আমি এখানে কিছু চিনি না, বাট হোপফুলি আই উইল ফিগার ইট আউট। দ্যাটস নট উড বি দ্য ভেরি ডিফিকাল্ট টাস্ক। আমি এখন তিরানা সিটি সেন্টারে। সো সিটি সেন্টারের সাথেই রয়েছে একটি মস্ক, যেটা হচ্ছে গিয়ে এথাম্বে মস্ক। খুবই চমৎকার একটা মস্ক। আমি বেশ কয়েকবার এখানে নামাজ পড়েছি, স্পেশালি শুক্রবারের জুমার নামাজ। সো আজকে যেহেতু আমি একা একা ট্রাভেল করছি, সো সুযোগ হলো এখান দিয়ে একটু ঘোরাঘুরি করার। সো আমি মসজিদের ভেতরে যাব আর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কত সুন্দর করে ডিজাইন করা ভিতরটা। আর এই মস্কটা আসলে রিওপেন হয়েছিল 1991 সালে। এর আগে কমিউনিস্ট রুলিংয়ের কারণে এখানে যেহেতু ধর্ম পালন নিষিদ্ধ ছিল, সো সেই কারণে এখানে অনেক মস্ক আছে। যেটা হয় যে আমি দেখেছি যে এখানে আজানের শব্দ শোনা যায় আলবেনিয়াতে, কারণ আলবেনিয়ার প্রায় 65 থেকে 70% মানুষ মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করে, বাট
যে ব্যাপারটা আছে না যে আমাদের দেশে বা আমাদের আশেপাশের দেশের মানুষ যেভাবে কম বেশি প্র্যাকটিস করে বা আমরা ছোটোবেলা থেকেই স্কুলে কলেজে বা আমাদের এলিমেন্টারি স্কুলে যে ধর্মশিক্ষা নিয়ে থাকি সেই ব্যাপারগুলো এখানে একদমই নেই, যে কারণে এখানকার মানুষ যারা মুসলিম ম্যাক্সিমামই তারা নামাজ পড়া বা ধর্মীয় অন্য অন্য যে আমাদের রীতি রেওয়াজ আছে সেই ব্যাপারগুলোকে পারফর্ম করা খুব একটা দেখা যায় না, এদের পার্সেন্টেজ খুবই কম। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে দেশের প্রায় 70% মানুষ মুসলিম, বাট সেখানে এরকম অবস্থা আমি মাঝে মাঝে অবাক হয়ে যায় যে এই দেশে কি আসলে ধর্ম প্রচারের জন্য কেউ আসছিল না আগে। এনিওয়েজ, সো এখানকার কালচার অনেকটা এরকমই, বাট দেখা যাক আমরা এথাম্বে মস্কের মধ্যে যাই, দেখানোর চেষ্টা করি কেমন ভিতরটা। এখানে অনেক ট্যুরিস্ট পিপল দেখতে পাচ্ছি। বিউটিফুলি ডিজাইন। এই সাইটটা মূলত মহিলাদের নামাজ পড়ার জন্য, কারণ এখানে আমি শুক্রবারে দেখেছি অনেক মহিলারা নামাজ পড়তে আসে। এই অংশটা তাদের নামাজ পড়ার জন্য সংরক্ষিত, কারণ এখানে ছেলে মেয়ে সবাই একসঙ্গে জামাতে নামাজ পারফর্ম করে। সো আপনারা দেখছেন যে আসলে মসজিদটা বেশ সুন্দর করে ডিজাইন করা হয়েছিল অনেক অনেক বছর আগে। আমি একটু ভিতর পাশে যাই, এটা এটা এক্সিবিশনের জন্য ওপেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মানে নামাজের সময় ব্যতীত হয়তো, যে কারণে এখানে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আসছে মসজিদটা দেখার জন্য। ওয়াও, হাউ বিউটিফুল দিস, লুক এট দিস, দ্য ডিজাইন, দ্য আর্কিটেকচার। এত এত বছর আগে এই মসজিদটা সম্ভবত 1800 কত সালে বানানো হয়েছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই ডেটটা, বাট 1800 সালের এই তৈরি, এবং মাঝে এটা বন্ধ ছিল অনেক অনেক বছর। 1991 থেকে আবার রিওপেন করা হয়েছে। ইটস বিউটিফুল। মসজিদ থেকে বের হলেই ডান পাশে পড়বে হচ্ছে আপনার সিটি সেন্টার বা তিরানা স্কোয়ার, মেইন প্লাজা বলা হয় এটাকে। এটাকে আবার কেউ কেউ ইস্কান্দারবেগ স্কোয়ারও বলে থাকে। সো বেশ বিগ এটা, প্রায় 4000 স্কোয়ার মিটারের এই জায়গাটা। নর্মালি এখানে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, কনসার্ট এবং বিভিন্ন ফেয়ার আর গুলো এখানে হয়ে থাকে, এবং নর্মালি মানুষ সবাই তাদের অবকাশ যাপনের জন্য বা এনজয় করার জন্য এখানে আসে। সো আমি আর বাম পাশে এখানে আমি দেখতে পাচ্ছি ইস্কান্দারবেগের মনুমেন্ট, যাকে হচ্ছে কি আলবেনিয়ার ন্যাশনাল হিরো বলা হয়। আমি যতটুকু জানি যে সে হচ্ছে অটোমান এম্পায়ারের বিরুদ্ধে যে যুদ্ধটা হয়েছিল, সে ছিল মিলিটারিতে আলবেনিয়ান মিলিটারিতে কাজ করতেন, এবং তিনি এত বড় একটা অবদান রেখেছিলেন যে অটোমান এম্পায়ারকে বিতাড়িত করার জন্য, যে কারণেই আজকের আলবেনিয়া, পাশের দেশ ম্যাসেডোনিয়া, কসোভো, তো বিশেষ করে আলবেনিয়াতে ইস্কান্দারবেগকে এখানকার ন্যাশনাল হিরো বলেই সম্মান দেওয়া হয়, এবং এটা সবাই বিশ্বাস করে যে তার কারণেই আজকের এই আলবেনিয়া, তিরানা। সো ঠিক সিটি সেন্টারের এই সাইডটাতে রয়েছে হচ্ছে গিয়ে ন্যাশনাল থিয়েটার অফ অপেরা, অথবা এটাকে কেউ কেউ ব্যালেট থিয়েটারও বলে। এটা হচ্ছে গিয়ে আলবেনিয়ার বিগেস্ট থিয়েটার বলা যেতে পারে। ইয়েস, এখানে আপনার বিভিন্ন প্রোগ্রাম যেমন থিয়েটার আর ড্যান্স পারফরমেন্স, বিভিন্ন সময় বিভিন্ন কিছু প্রোগ্রাম হয়ে থাকে। সো নর্মালি কেউ যদি অপেরা পছন্দ করে, থিয়েটার পছন্দ করে, তাদের জন্য এটা এন্টারটেনমেন্টের জন্য ভালো একটা ব্যবস্থা হতে পারে। ছোট্ট একটা দেশ আলবেনিয়া, যেখানে মাত্র 2.7 মিলিয়ন পপুলেশন অ্যাপ্রক্সিমেটলি। তো যেটা হচ্ছে গিয়ে যদি বলি 27 লাখ মানুষ, তার মধ্যে আমি শুনেছি নাকি 10-15 লাখ মানুষ নাকি এরা আলবেনিয়ার বাইরেই থাকে। যেমন আলবেনিয়ার সেকেন্ড হোম হচ্ছে ইতালি, যেহেতু ইতালি এবং গ্রিসের বর্ডারের সাথে হচ্ছে আলবেনিয়া। সো প্রচুর মানুষ যারা আমেরিকাতে, ইতালিতে, গ্রিসে, জার্মানিতে এবং হলো বলতে ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে আছে। সো দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আসলে এরা 27 লাখ মানুষ হলেও এখানে, বাট আমার মনে হয় নট মোর দ্যান 15 লাখ দে লিভ হিয়ার। সো যে কারণে তিরানার বাইরে গেলে আমি আমার প্যারেন্টস ইন ল যেখানে বড় হয়েছে সেখানে আমি একবার গিয়েছিলাম গ্রামে ঘুরতে। সো আমার কাছে দেখে অবাক মনে হয়েছে যে একটা বাড়ি প্রায় 1 কিলোমিটার দূরে অলমোস্ট, এবং মাউন্টেনের ভিতরে অবস্থিত। সো ইটস ভেরি টাফ
আমি আমার ওয়াইফকে বলতেছিলাম যে এটা কিভাবে সম্ভব, এখানে কিভাবে তোমার আব্বা এখানে বড় হয়েছে। এনিওয়েজ এটাই এখানকার নিউ কালচার। তবে চমৎকার ব্যাপার হচ্ছে যে আপনি তিরানার বাইরে কিন্তু আলবেনিয়া ইজ ভেরি ভেরি বিউটিফুল। অ্যান্ড আলবেনিয়াতে যদি আমি কম্বিনেশনটা করি, যেমন আপনি ইতালিতে যান, গ্রিসে যান সমুদ্র সৈকতে বেড়ানোর জন্য, আবার আমরা সুইজারল্যান্ডে যাই আলপাস মাউন্টেন দেখার জন্য। সো আলবেনিয়া ইজ এ কম্বিনেশন অফ অল অফ দিস। খুবই অল্প টাকা এখানে ঘোরা যায়, যেটা আসলে কম্পেয়ার করলে মানে সুইজারল্যান্ড, ইতালি, গ্রিসের সাথে যদি আমি কম্পেয়ার করি ইজ লেস দ্যান হাফ ইভেন। তারপরে হচ্ছে গিয়ে আপনি ঠিক সেম কালারের ওয়াটার পাচ্ছেন, সমুদ্র সৈকত পাচ্ছেন, আবার আপনি আলপাস মাউন্টেনও পাচ্ছেন। সো আমি আসলে এখানে বেশ কয়েকবার আগে আসছি, কিন্তু আমার তিরানার বাইরে এখনও যাওয়ার সৌভাগ্য হয়নি। সো তিরানার বাইরে বিভিন্ন সুন্দর জায়গাগুলোতে যখন আমি ঘুরতে যাওয়ার সুযোগ হবে, অবভিয়াসলি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। বাট আজকে যেহেতু আমি একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে এবার আমি আলবেনিয়াতে এসেছি, আমি বলেছি যে আমার ওয়াইফের বার্থডে টুনাইট। সো আমাকে সেইটার কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যে কারণে আই উইল নট হ্যাভ দ্যাট মাচ টাইম টু ট্রাভেল আ লিটল বিট মোর সারাউন্ডিং এরিয়া, বাট অফকোর্স আই উইল ট্রাই অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। আমি এখন পেস্ট্রি শপ বা কেকের জন্য দোকান খুঁজছি। একটাতে গিয়েছিলাম, ওটার নাম হচ্ছে মোনামার। সো কয়েকটা রেডিমেড কেক দেখেছি, তারা আসলে অর্ডার নিয়ে বানাতে পারবে না, সো তাদের কাছ থেকে নিলে রেডিমেডটাই নিতে হবে। আমি দেখি সামনে আরেকটাতে যাচ্ছি, দেখা যাক কয়েকটাতে দেখে যেটা ভালো হয় সেখান থেকে আমরা একটা কেক অর্ডার করে ফেলবো। ফাইনালি এই কেকের দোকান থেকে একটা কেক অর্ডার দিয়েছি, যেটা হচ্ছে সিমিলার হচ্ছে গিয়ে এরকম অনেকটা, কারণ এখানে যে সেলস গার্লটা ছিল ও সাজেস্ট করলো এটা। সো আমি বলছি রাতে এসে আমি পিক করবো, লেটস সি। হাঁটাহাঁটি করে অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন একটা খাবারের দোকান খুঁজতে হবে। দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো দেখা যাক হাঁটতে হাঁটতে কোথাও একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু একটা খেয়ে নিতে হবে। লং ডে, সময় আসলে যাচ্ছে, আমরা পার্কের মধ্যে বসেছিলাম অনেকক্ষণ, বসে ফ্যামিলির লোকজনের সঙ্গে কথা বলছিলাম। তো আপনি তিরানাতে যদি আপনি হাঁটাহাঁটি করেন, তাহলে একটা জিনিস খুব চোখে পড়ার মতো, যে আলবেনিয়ার মানুষ খুব কফি লাভার। তারা কফি শপে গিয়ে বসবে, সারাদিন পার করে দিবে, সবসময় মানে কফি শপগুলোতে ভিড় লেগেই থাকে। আর এত কফি শপ আমি আসলে কোথাও দেখিনি। সুভেনিয়ার শপে সুভেনিয়ার বিক্রি করতেছে মানুষজন। এখানে আরও একটা সুভেনিয়ার শপ। The food is super tasty. Maybe I'm hungry, that's why. But the white sauce, just excellent. আমি এখন যে জায়গাটাতে আসছি, এটা তিরানা ক্যাসেল নামে পরিচিত। প্রায় 1300 শতাব্দীতে এটা নির্মাণ করা হয়েছিল। এখন আর ক্যাসেল নেই, এর ভিতরটাতে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে। সো আমরা ভিতরে গিয়ে দেখি। It's beautiful inside all the restaurants.
যদি আপনি 2-3 দিন ঘোরাঘুরি করেন তাহলে তিনটা জিনিস খুব আপনার চোখে পড়বে। সেটা হচ্ছে এখানকার মানুষ প্রচণ্ড কফি পছন্দ করেন। তারা কফি শপে এসে ঘন্টার পর ঘন্টা পার করে দিবে একটা কফি নিয়ে আর একটা অর্ডার নিয়ে। আর একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যেটা আমি লক্ষ্য করেছি যে মধ্যবয়সী মহিলাদের বা এলডারলি উমেন যদি বলি, আপনারা যদি দেখেন ফলো করেন, আমার ক্যামেরাও দেখা যাচ্ছে, সবারই অনেক দেখেছি, মানে এই জিনিসটার কোথাও দেখিনি যে ছেলেদের মতো বয়কাট টাইপের হেয়ার। আর আমার সামনে 2জন মহিলা হেরিয়ে আছে, তাদেরও যদি আপনি দেখেন। তো আলবেনিয়াতে এটা খুব চোখে পড়ার মতো। আমি জানি না এখানকার মানুষ কি গরম পছন্দ করে না কি এর পেছনে অন্য কোনো কারণ আছে যে তারা বয়কাট হেয়ার পছন্দ করে। আর তৃতীয় যে জিনিসটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে কি এখানকার মানুষ মার্সিডিস লাভার বলতে হবে। কারণ রাস্তায় যদি আপনি যে গাড়ি দেখবেন তার মধ্যে দেখা যাবে যে 50% হচ্ছে মার্সিডিস বেঞ্জ, আর এর পরে অন্যগুলো তো আছে, ওডি, বিএমডাব্লিউ বা অন্যান্য আরও যে ব্র্যান্ডগুলো রয়েছে। আমি এখন মিলেনিয়াম গার্ডেনে আসছি। এটা খুবই জনপ্রিয় একটা জায়গা। এখানে বিভিন্ন কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামগুলো হয়ে থাকে। আর সবাই মানুষ, এখানে সিনেমা হলও আছে। আমি লাস্টবার যখন এসেছিলাম এখানে একটা সিনেমা দেখেছিলাম। সো আমি যেহেতু সবাই কফি পছন্দ করে আর আমি যেহেতু এখন তিরানাতে আছি, সো আমাকে একটু কফি ট্রাই করতে হবে, কারণ ঘুরতে ঘুরতে বেশ টায়ার্ড হয়ে গিয়েছি। সো দেখা যাক, আমিও একটা কফি ট্রাই করব এখানে। আমার কফি চলে আসছে। তো আমি অর্ডার দিয়েছিলাম ফ্রেদো ক্যাপাচিনো, যেটার খরচ প্রায় 3.5 ইউরো। বাট এটা অনেক টেস্টি, আমি আগেও বেশ কয়েকবার খেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার এনভায়রনমেন্টটা খুবই চমৎকার। একটা ফোয়ারা দিয়ে ঝর্ণার পানি পড়ছে এবং পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক, পাশেই সিনেমা হল। So it's a very nice environment to have a coffee and sitting with someone you love. So hopefully I will enjoy the coffee alone and then I'll be back in the city again. আলবেনিয়ার কালচারাল পোশাক এবং বিভিন্ন বিষয় বাসের মধ্যে প্রদর্শনী চলতেছে। তো আমরা চাই দেখি কি। আলবেনিয়াতে প্রায় 7,50,000-এর বেশি বাংকার আছে, যেটা সারা আলবেনিয়ার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে। 1970 থেকে 80-র দশকে মূলত এই বাংকারগুলো বানানো হয়েছিল। ওই সময়কার যে সরকার ছিলেন তিনি আলবেনিয়াকে আইসোলেটেড করে রাখার জন্য অন্য জায়গা থেকে এবং আলবেনিয়ানদের রক্ষা করার জন্য মূলত এই বাংকারগুলো তৈরি করা হয়। এই বাংকারটা এটা হচ্ছে গিয়ে বাংকার 2। মূলত এটার এখন নাম হয়েছে যে বুঙ্ক আর্ট। তার মানে এই বাংকারগুলোকে এখন মিউজিয়াম বানানো হয়েছে এবং এটাকে এত সুন্দর করে এখানকার কালচারাল এবং ওই যুদ্ধের সময়ের বিভিন্ন তথ্যগুলোকে ফুটিয়ে ধরা হয়েছে, যে কারণে এখন এটার নাম হয়েছে বুঙ্ক আর্ট। দ্যাট মিনস দ্য আর্ট সেন্টার বা কালচারাল সেন্টার। আর এই বাংকার 2টা হচ্ছে গিয়ে একদমই ইস্কান্দারবেগ যে স্কোয়ারটা, যে সিটি সেন্টার, তার পাশেই অবস্থিত। আমি অলরেডি এটার ভিতরে গতবার একবার ভিজিট করেছি। সো সেই কারণে আজকে আর ভিতরে যাবার খুব একটা আমার ইচ্ছা নেই। আর সন্দেহ ঘনিয়ে আসছে। সো আমার কাছে আগের ভিডিও আছে, যদি কখনো সময় হয় আমি ব্লগ বানিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে প্রায় 106টা রুম আছে ভিতরে। সারাদিন শহরের আশেপাশে ঘোরাঘুরি করে আবার এথাম্বে মসজিদের সামনে। সো মাগরিবের আজান হচ্ছে এখন। খুবই চমৎকার। দেখা যাচ্ছে যে ইউরোপের যেমন জার্মানি বা তার আশেপাশের দেশগুলোতে এভাবে আজান শোনা যায় না, বাট এখানে কিন্তু একদম বাংলাদেশের মতো একদম সবসময় 5 ওয়াক্ত নামাজের যে আজানের ধ্বনি এবং মাইকে সবসময় শোনা যায়। সো এটা আমার কাছে খুব ভালো লাগছে। মানুষজন নামাজ পড়ার জন্য এখন প্রস্তুতি নিবে, নামাজ পড়তে যাবে। এই ফ্লাওয়ার শপেই আমি আসছিলাম বিকালে। এসে আমি এখানে ফুলের অর্ডার দিয়ে গেছি একটা। তো হ্যাঁ, সম্ভবত এইটাতেই আসছিলাম, ফ্লোরাল দ্য নেম। তো আমি এখন নিতে আসছি। হাই,
সময় আর কাটছে না, সময়ের অপেক্ষায়। আমি এরিনেসাদের বাসার একদম কাছে, এখান থেকে 7-8 মিনিট লাগবে হেঁটে যেতে ওদের বাসায়। সো এখন বাজে 10:40 রাত। সো আমি অপেক্ষা করছি আরও 1 ঘন্টা করবো আর কি। তারপরে আমি ওদের বাসার কাছে যাব, যেহেতু তার বার্থডে 12টার সময়। সো আই হোপ দ্যাট উইল বি সারপ্রাইজিং। সো সময় কাটানোর জন্য কী করা যায়, আবার কফি শপে আসলাম, একটা স্ট্রবেরি শেক অর্ডার করছিলাম। It's very convenient here. How cheap it is, only €2. But if you would like to buy this thing from Germany, maybe that would cost you at least €5 or even more. So now it's time to enjoy the shake. Finally, আমি এরিনিসাদের বাসার সামনে এসে পৌঁছেছি। এখন রাত 11:55 বাজে। সো 5 minutes to go. আমি এখন ওর বোনকে ফোন করব। বাইরে ওদের বাড়িতে একটা কুকুর আছে, এটার নাম হচ্ছে লর্দি। সো লর্দি ডাকতেছে, শোনা যাচ্ছে। এটা হচ্ছে কাইন্ড অফ ওয়ান ম্যান আর্মি। সো আমাকে ফোন করে আগে বলতে হবে লর্দিকে আটকানোর জন্য, না হলে আমাকে যেহেতু চেনে না তাহলে আমাকে কামড়ে দিবে। সো এটা হচ্ছে ওদের বাড়ির গেট পেছনে। আর কথা না বলে এখন আমাকে ফোন রেখে ফোন করতে হবে লর্দিকে আটকে দরজা খোলার জন্য। Prashantiate Albania once again, and today is the 5th of October, the final day. It has been an incredible day for me. I tried to surprise my wife as much as I can, but I don't know I was able to do it or not. She's right beside me. So we try to celebrate as much as we can, to wish all the family members together. We are here to enjoy, to spend some quality time, to have the dinner together, and especially because of her birthday. And that's going to be the ending of the birthday celebration with this family dinner together. And all of you who will be watching this video, I hope you guys will pray for us to have a healthy and long life together, because it's still many more to celebrate. And especially very thanks to my wife. She's an incredibly beautiful and inspiring woman. She came to my life. It's like a turn on the light on my life, and especially these years she gave me present, a boy. That's the best of the best gift in our life. So you guys still love much more each other, stay together, and don't forget to pray for us. And one thing from my side is that it was very nice surprise of him coming. I didn't know, I didn't have any idea, I didn't suspect. So was it surprise, right? Yeah. So I super love this part, and I also got a little bit emotional. So yes, I really hope all of you to have a happy life, and also to love each other, and don't forget that family comes first always. So don't forget to like, subscribe, and also comment, and we wish you all the best. And happy birthday And once thank you. again. And I love him.